গতকাল জন্মাষ্টমীর বাজার করতে যাওয়ার সময় কোথাও আর মালা পায় না। আসলে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সব জায়গায় ওই গাঁদা ফুলের মালা। কিন্তু আমার ইচ্ছা ছিল রাধা গোবিন্দকে একটু অন্য ধরনের ফুলের মালা পরানোর। কি করব, না পেয়ে বাড়ি চলে এসেছিলাম। আর এই সকালবেলায় এসে এত সুন্দর মালা পেয়ে গেলাম। মালা নিয়ে যখন ফিরছি তখন অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, আর তারই মধ্যে আমাদের বিল্ডিংয়ের কচিকাচারা করছে দহি হান্ডি সেলিব্রেশন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই রাধা গোবিন্দর কৃপায় ভীষণ ভীষণ ভালো আছো। আর শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। স্নান সেরে এসে ঠাকুরের এই পাশটা প্রথমে গুছিয়ে নিয়ে তারপরে ভোগ রান্নায় হাত দেব। পঞ্চামৃত দিয়ে সমস্ত ঠাকুরকে অভিষেক করিয়ে তারপরে ফুলমালা দিয়ে একদম বসিয়ে দিয়ে সিংহাসনে আমি ওই পাশে ভোগ রান্না শুরু করব। কারণ ওই পাশে ভোগ রান্না শুরু করলে এই পাশের কাজ করতে অনেক দেরি হয়ে যাবে। দেখতে দেখতে সময় কেমন দ্রুত বয়ে চলেছে, মনে হয় যেন কি তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে। এই মনে হয় সেদিনই রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত হলেন, আর আমার ঘরে জন্মাষ্টমীর দ্বিতীয় বছর। গেলবার সেরকম কিছুই করে দিতে পারিনি। আসলে সবই তার ইচ্ছা, তার ইচ্ছার বাইরে কোনো কিছু করার আমাদের সাধ্য নেই। সেবার ইচ্ছা হয়নি, তাই কিছুই গ্রহণ করেনি। আর এই বছর ইচ্ছা যা হয়েছে সমস্তটা আমাকে দিয়ে করিয়ে নিয়েছে। আসলেই তোমার ভাগ্যে যেটুকুনি লেখা আছে সেইটুকুনি তুমি পাবেই, আর যেটা লেখা নেই সেটা তুমি হাজার মাথা খুঁটলেও কোনো দিনই পাবে না। আজকে আমার গোবিন্দকে মন ভরে চন্দন দিয়ে সাজালাম। একটু দেখে বলো তো কেমন লাগছে আমার গোবিন্দকে। সব কিছু সাজিয়ে দেবার পরে মালাটা পরানোর পরে সত্যিই আমার রাধা গোবিন্দর ওপর থেকে চোখই যেন সরছিল না। গোবিন্দ সিঙ্গার কমপ্লিট হওয়ার পরে এবার রাধারানীর পালা। এবারে রাধা অষ্টমী পড়েছে 31শে আগস্ট, মানে ওই আমার গণেশ পুজোর 5 দিনের মাথায়। গেলবারও গণেশ পুজোর মধ্যেই রাধা অষ্টমী পড়েছিল। আমার এই ধরনের পুজোর ভিডিওগুলো দেখে অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে দিদি এটা কেমন করে করে, ওই পুজোর নিয়ম কি হয়, এটা কেন করলে। আমি শুধু তাদের এটাই বলি, যেইটুকুনি জানো সেইটুকুনি দিয়েই শুরু করো। তারপরে তোমাকে দিয়ে যা যা করানোর ইচ্ছা তার ঠিক তোমাকে দিয়ে করিয়ে নেবে, আর কিচ্ছু ভেবো না। কারণ অত ভাবলেই না সত্যি আর পুজো করে হয়ে ওঠার হয় না। আমিও কৃষ্ণ রাধা গোবিন্দর যখন মূর্তি নিয়ে এসেছিলাম অনেকে অনেক কথা বলেছিল যে এর তো অনেক নিয়ম অনেক কিছু, কিন্তু সত্যি কথা বলতে আমার মন থেকে যেইটুকুনি পারি আমি, যেইটুকুনি আমার মন চায় সে ঠিক আমার কাছ থেকে করিয়ে নেয়। আজকে সত্যি রাধা গোবিন্দর থেকে আমার চোখই উঠছে না, যেন আমারই নজর লেগে যাবে। এপাশে মোটামুটি সবাইকে সাজুগুজু করিয়ে একদম সিংহাসনে বসিয়ে দিয়ে তারপরে চলে এসেছি ভোগ রান্নায়। সেই সকালবেলা যখন মালা আনতে গেছিলাম তখন দুধ নিয়ে এসেছিলাম, অনেকটা টাইম হয়ে গেছে, ওই জন্য প্রথমেই পায়েসটা দিয়ে শুরু করলাম। আজকে যেহেতু ভোগে কোনো চালের জিনিস দেবো না, তাই আজকে সিমাইয়ের পায়েস করে দিচ্ছি, কালকে নন্দ উৎসবে দেব চালের পায়েস। ঠাকুরের জন্য এই ইন্ডাকশানটা নিয়ে যে আমার কী উপকার হয়েছে কি বলবো, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমার তো মনে হয় গ্যাসের থেকেও বেশি তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই যে সিমাইয়ের পায়েস হয়ে গেছে, ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে এবার নামিয়ে ফেলবো। সেই গণেশ পুজোর থেকে ঠাকুরের বাসনপত্র
জমানো শুরু করেছিলাম। কিন্তু কড়াই আমার অনেকগুলো ঠাকুরের, কিন্তু এই যে ইন্ডাকশানে শুধুমাত্র এই কড়াইটাই বসে, আর কোনো কড়াই গরম হয় না। তো যাই হোক, একটা কড়াই হওয়ার কারণে একটা জিনিস নামিয়ে আবার কড়াই ধুয়ে টুয়ে তারপরে আবার বসাতে হচ্ছে। একটু দেরি হচ্ছে, কিন্তু এই কড়াইটা বেশি মোটা না, একটু পাতলা, ওই জন্য খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। একটু আগেই তোমাদের সাথে বললাম না, ঠাকুর যেটা চায় সেটাই তোমাকে দিয়ে করিয়ে নেবে, তার জলজান্ত প্রমাণ আজকেও পেয়েছি। সব কিছু ঠিক করে নিয়ে গেলাম কি কি আনতে হবে, কিন্তু সেই দুধের দোকান থেকে আজকে পনিরটা আনতেই ভুলে গেলাম। ভেবেছিলাম লুচির সাথে একটু পনির করে দেবো, কিন্তু একদম ভুলে গেছি। রান্না যখন করতে যাব তখন দেখি পনিরই আনিনি। কি করব, ফুলকপি আর আলু দিয়ে রসা করে দিলাম। আর আলু ফুলকপিটা এত সুন্দর হয়েছিল যে সনক ফুলকপি খাই না, সে এখন আলু বাদ দিয়ে শুধু বলছে ফুলকপি দাও, মানে ফুলকপির প্রেমে পড়ে গেছে। কাল যেহেতু নন্দ উৎসবে অন্নভোগ দেব, তখন তো পনির করবই, ওই জন্যই আমার মন বলছে একই জিনিস গোবিন্দ নেবে না, ওই জন্যই আজকে আলু ফুলকপিটা আমাকে দিয়ে করিয়ে নিয়েছে। এপাশে সুজি আর নারকেলের তক্তি বানিয়ে দিয়েছি। নারকেলের নাড়ু বানানোর আর সাহস পেলাম না, একা হাতে যদি পাক না হয়, ওই জন্য নারকেলের তক্তি মতো বানিয়ে দিয়েছি। আর যেহেতু এখানে তালের বড়া পাওয়া যায় না, মানে তালই পাওয়া যায় না, তার বড়া আর করবো কোথা থেকে, ওই জন্য কয়েকটা কলার বড়া বানিয়ে দিলাম। এবার লুচি করার পালা। সব রান্নাগুলো আগে করে নিয়ে সব কিছু ফ্রাই আইটেমগুলো লাস্টে করছি, যাতে পরপর একের পর এক এই একই কড়াইয়ের মধ্যে করে ফেলতে পারি। গণেশ পুজোর আগেও আমি সব কিছু আগের থেকে ভেবে রাখি, কোনটার পরে কোন রান্নাটা করব, তাহলে কি খুব ইজি হয়। গোবিন্দর সব থেকে প্রিয় মালপোয়াটা বানালি আজকের মতো ভোগ রান্না কমপ্লিট হয়ে যাবে, তারপরে পুজোয় বসবো। সব রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার ভোগের তালাটা গুছিয়ে নিয়ে পুজোয় বসবো। গোবিন্দর সব থেকে প্রিয় মাখন মিছরিটাও সামনে দিয়ে দিয়েছি। আজকে আবার পুজো করতে করতে মা বলল, পুজো শেষে শ্রী শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামটা পড়ে নিও কিন্তু। তাই পুজো শেষে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামটা পড়ে নিলাম। আমি বললাম না, যে যেটা বলে, যেটা তোমার মন চায় সেইভাবেই পুজো করি আমি, কোনো আলাদা কোনো নিয়ম আমি সত্যিই জানি না। এই যে পুজো হয়ে গেছে, এবার ননী গোপালকে একটু মাখন আমি মুখে লাগিয়ে দিচ্ছি। দেখো তো কেমন লাগছে আমার ননী চোরাকে। আজকে সকালবেলায় পুজোর জোগাড় করতে করতে একটু দেরি হয়ে গেছিল। ওই যে নিচে দই হান্ডি হচ্ছিল, ওখানে যে দাঁড়িয়েছিলাম অনেকটা লেট হয়ে গেছিল, তাই আমার সব কিছু সেরে পুজো দিয়ে উঠতে উঠতে প্রায় 4:30 পৌনে 5টা বেজে গেছিলো। তারপরে আর কি একটু বাদেই দেখি সন্ধ্যা লেগে গেছে। এখানে 2-3 দিন ধরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করে তারপরে শুভ্র বলছে চলো দহি হান্ডি দেখে আসি। আমাদের এখানে রাস্তার মোড়ের মাথায় অনেক বড় বড় দহি হান্ডি হয়। তো সনকের যেহেতু মানডেতে আবার একটা এক্সাম রয়েছে, ও আর যাবে না, আমরা দুজন মিলেই বেরিয়ে পড়লাম। এত তুমুল বৃষ্টিকে উপেক্ষা করে কত মানুষ ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখো। আর এই যে ক্রেনের সাথে ওপরে বাঁধা দহি হান্ডি, এটাকে বিভিন্ন দল আসে, যেই দল এইটাকে ভাঙতে পারে তাদের জন্য থাকে সেই জায়গাটার থেকে একটা মোটা অ্যামাউন্টের উপহার। আর এই যে আমরা দুজন একটু দাঁড়িয়ে দেখে, এরপরে প্রত্যেক মোড়ের মাথায় এই রকম ধরনের আয়োজন হয়ে থাকে। তো কয়েকটা দেখে এত বৃষ্টি বাড়ি চলে আসলাম। আজকের মতো জন্মাষ্টমীর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে আবার নন্দ উৎসবে।